আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা তানজিলা, সাকিব এবং ছোট্ট তাবিয়াকে নিয়ে থাকছে। তাবিয়াকে নিয়ে আবার এটা ভাববেন না যে তাবিয়াকে নিয়ে আমি রোস্টিং করতে বসে গেছি। আসলে সে তেমনটা কিছু নয়। তাবি এখানে শুধুমাত্র একটা পার্ট, যার সাথে সাকিব পদে পদে সেকেন্ডে সেকেন্ডে কীভাবে করে অন্যায় করে তার কিছু নমুনা দেওয়ার জন্যই তাবিয়ার নামটা হয়তো আমার আজকের ভিডিওতে কয়েকবার উঠে আসবে। প্রথমত দর্শক, আমি বলে দিই, আমার আজকের ভিডিওটা টোটালি সাকিব এবং তানজিলা বেসড করা হয়েছে। আপনারা দেখতে পারবেন একটা প্রেগনেন্ট তানজিলার সাথে, তানজিলা যেহেতু প্রেগনেন্ট আপনারা জানেন, মা হতে যাচ্ছে, গর্ভবতী, এবং সেটা সবাইকে জানিয়েই দিয়েছে। তো সাকিব বর্তমানে তানজিলার সাথে যেই রকম অ্যাপ্রোচ দেখাচ্ছে, যেই ধরনের অ্যাটিটিউড দেখাচ্ছে, যেই ধরনের যেটাকে তানজিলা মনে করছে অনেক কেয়ারফুল, সাকিব তার প্রতি অনেক বেশি কেয়ারিং, ঠিক আছে, অনেক বেশি কনসিয়াস তানজিলার প্রতি সাকিব, যে জিনিসটা তানজিলা মনে করছে আসলে কিন্তু বিষয়টা তেমনটা নয়। আমার কেন যেন মাঝে মধ্যে মনে হয়, আমি মনে করি যে মেয়ে জাতিরা তো অনেক চালাক, তারা তো চতুর হওয়ার কথা। যে কোনো একটা ছেলে যদি তার সাথে কোনো চালাকি করতে চায়, সেটা তো ধরে ফেলবে। এটাই তো বুদ্ধি হওয়া উচিত আমি মনে করি একটা একটা মেয়ের ক্ষেত্রে। বাট তানজিলাকে দেখে আমার মাঝে মধ্যে, সবসময় না, অনেক জায়গাতে তানজিলা অনেক বেশি চতুর, অনেক বেশি চালাক, ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে কেন যেন মনে হয় তানজিলাকে বোকা বানানো খুবই সোজা, খুবই সোজা। আসলে তানজিলাকে কি বোকা বানানো সোজা, না কি তানজিলা একটা বোকা হওয়ার ভান ধরে আছে, এটা বোঝাটাই মুশকিল। কেন বললাম কথাগুলো? আমরা যেহেতু সবাই জানি তানজিলা প্রেগনেন্ট, এবং এটা তানজিলার ফার্স্ট ট্রাইমস্টার চলছে। আমরা জানি একটা গর্ভবতী মহিলা যে প্রেগনেন্সি জার্নি, সেটা কিন্তু 3টা সেগমেন্টে ভাগ করা থাকে। এর মধ্যে প্রথম যে সেগমেন্ট, সেটাকে আমরা ফার্স্ট ট্রাইমস্টার বলি, বা প্রথম 3 মাস বলে থাকি গর্ভকালীন সময়। এবং এই সময় মিসক্যারেজের সম্ভাবনা সবচেয়ে প্রবল, সবচেয়ে বেশি থাকে। এবং মিসক্যারেজ হওয়ার অনেকগুলো কারণের মধ্যে প্রধানতম একটা কারণ হচ্ছে জার্নি করা। তো তানজিলা যেহেতু একটা জায়গায় ঘুরতে যাবে, সে জায়গায় তানজিলাকে বাইকে করে নিয়ে যাওয়া কতটা যুক্তিসঙ্গত আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। অনেক মহিলাপুরেই তো আছেন, অনেক কাপুরে আছেন এখানে, যারা বাইকে করে হয়তো ডক্টরের কাছে গিয়েছেন, বাইকে করে এদিক ওদিক গিয়েছেন, অনেকে গিয়েছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বাইকটা আপনাদের কাছে কতটুকু সেফ মনে হয়, নিরাপদ মনে হয়? যারা চড়েছেন তারা বলতে পারবেন, আর যারা চড়েনি তারা তো দেখেই দৌড় দিবেন ভয়তে, যে কি বলেন ভাই, আমি তো ওঠার কল্পনাও করি না। আসলে ইন্ট্রোডাকশনটা বেশি বড় দিব না, জাস্ট মূল ভাবটুক বলে দেই। সাকিব যতটা চতুরতার সাথে তানজিলাকে বোকা বানিয়ে একটা কেয়ারিং হাজব্যান্ডের ট্যাগ তার নামের আগে লাগানোর চেষ্টা করছে, এই নামের পেছনে সাকিব ততটাই অপদার্থ, কুলাঙ্গার এবং স্বার্থান্বেষী একটা ছেলেরূপে প্রমাণ পাচ্ছে আমার চোখে ধীরে ধীরে। এখন জানি না যে আমার পয়েন্ট অফ ভিউ আপনাদের যার সাথে এক সূত্রে গেঁথে যাবে কি না। আমি অনেকগুলো প্রমাণ, অনেকগুলো নমুনা আজকে তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা শুনবেন, আপনারা পারলে তাদের ভিডিওতে গিয়ে দেখবেন, এবং অ্যাট লাস্ট যদি আমার কথার সাথে আপনাদের কথার মিল এক জায়গাতে এক সুতায় লেগে যায়, বুঝবেন আসলেই সাকিব স্বার্থান্বেষী একটা ছেলে। এখন সেটা হওয়ার জন্য আমার পুরো কথা আপনাদেরকে আগে শুনতে হবে, আমি কি বলতে চাই, এবং সাকিব কি কি করেছে, তার অ্যাপ্রোচ টুয়ার্ডস তানজিলা কেমন ছিল, সে কি কি করেছে, এগুলো আপনাদেরকে আগে জানতে হবে। সবগুলো যখন শুনে ফেলবেন, জেনে যাবেন, দেন আপনারা খুব ইজিলি ডিসাইড করতে পারবেন আসলে সাকিবের টেন্ডেন্সিটা আসলে কি, তার মোটিভটা কি, আসলে তার উদ্দেশ্যটা কি। অনুরোধ থাকবে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে শোনার জন্য, যেন কোনো কথা আপনারা মিস না করেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন। এই লাইকের বিষয়টা আমি বলেছি দর্শক, আমি যেহেতু অনেকগুলো লম্বা সময় ভিডিও দেইনি, ইরেগুলার ছিলাম, আপনারা তো আমার অনেক মানুষই ভিডিও দেখেন, হয়তো আগে 5-10 হাজার দেখেছেন, পরে 3,000 দেখেছেন, এখন অনেক দিন না দেওয়ার জন্য হয়তো আপনারা 1,000-1,500 জন মানুষ দেখছেন। এরাই আমার ভালোবাসার মানুষ, আমার কোনো সমস্যা না, আমি এদের জন্য ভিডিও দিয়ে যাব। কিন্তু কথা কি দর্শক, যেহেতু অনেকদিন ভিডিও দেয়নি, আমার চ্যানেলটা বর্তমানে একটু ডাউন অবস্থাতে আছে, রিচ বা ইমপ্রেশন সবই কম অবস্থায় আছে। এই জিনিসটা আমার হাতে করার কিছু নেই, এটা যদি আপনাদের হাতে কিছু একটা আছে, সেটা হচ্ছে আপনারা যদি যে কজন মানুষ দেখছেন, ধরুন 1,000 জন মানুষ দেখলেন, জাস্ট একটা লাইক দিয়ে গেলেন, আপনারা যদি 1,000 মানুষ 1,000 লাইক দিয়ে যান, দেখবেন পরের দিন আমার ভিডিওতে 5,000 জন মানুষ দেখছে। সো ডিসিশন আপনাদের হাতে, সিদ্ধান্ত আপনাদের হাতে, আপনারা কী করবেন, সেখানে আমার করার কিছু নেই। এই জন্য আমি আপনাদের কাছে জাস্ট অনুরোধ করতে পারবো, একটা ছোটো ভাই হিসেবে, যেহেতু দর্শক অনেকদিন ইরেগুলার ছিলাম, চ্যানেলটা এখন একটু ডাউন অবস্থাতে আছে, এটা খুব দ্রুত উঠে যাবে যদি আপনারা আমাকে এই জায়গাতে হালকা পাতলা একটু হেল্প করেন। সেটা আপনাদের কাছে একটা ছোটো ভাই হিসেবে অনুরোধ থাকলো যে এই জায়গাতে আমাকে একটু মোটিভেশন দিবেন, এতটুকুই যা দর্শক। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও।
ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন। আর ঠিক যেমনটা বলেছি, যা লাইক দিতে তোর খরচ লাগে না দর্শক, বা ডলারও খরচ হয় না, একটু যদি লাইক দিয়ে যান আমার জন্য উপকার হবে। এই পর্যন্ত যা। সো দর্শক চলুন আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিওটা শুরু করব তানজিল এবং সাকিবের ছোট্ট কথোপকথন দিয়ে। আপনারা জানেন তানজিল এখন তার বাবার বাড়িতে স্টে করছে, অর্থাৎ পাবনাতে আছে। এখন কথা হচ্ছে তানজিলা নাকি পাবনাতে বসে বসে বোর হয়ে যাচ্ছে, এটা সাকিবের কথা। সাকিব তানজিলাকে বলছে ভিডিওর সামনে, ভিডিওতে বলছে অন ক্যামেরা, যে আপনাদের আপু পাবনাতে বসে বাবার বাড়িতে এসে অনেক দিন ঘরে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে, তো চিন্তা করলাম তাকে একটু পার্কে ঘোরাতে নিয়ে যাই। তো তানজিলা কিন্তু চুপ করে বসে থাকেনি কথাটা শোনার পরে, সে অন দ্য স্পট সে একটা রিটার্ন উত্তর দিয়েছে। উত্তরটা ছিল এরকম, তুমি শুধু বাবার বাড়ি বলো না, বাবার বাড়ি বলতে কথা নয়, আমি আমার শ্বশুর বাড়িতেও তোমাদের বাসাতে বসে এভাবে বোর হয়েছি, আমার ভালো লাগেনি, আমি ঘরের মধ্যে আটকা ছিলাম অনেক দিন, প্রায় 5-6 মাস হয়েছে আমি কোথাও ঘরের বাইরে ঘুরতে যাইনি। এই যে তানজিলা ছোট্ট একটা কথা বলেছে, দর্শক আপনারা অনেকে অনেক কথা শুনেছেন, অনেক জায়গাতে অনেক রোস্টিং ভিডিও দেখছেন, বাট আমি কেন যেন সবার সাইকোলজির সাথে বা সবার পয়েন্ট অফ ভিউ সাথে আমারটা কেন যেন মিলে না। আমি যখন একটা কথা বলে ফেলি তখন আপনারা হয়তো একমত পোষণ করেন, বাট আমি না বলার আগ পর্যন্ত আমার কাছে কেন যেন বাকি সবার কথা পছন্দ হয় না। যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি, এই যে তানজিলা যে কথাটা বলেছে, ঠিক আছে, কি বলেছে, যে 5-6 মাস ধরে আমি ঘুরতে যাই না কোথাও। এখন সাধারণ কিছু মানুষ এটার অর্থ বের করবেন এটা, বা তানজিলাকে কমেন্ট করে বলবেন হয়তো, বা অনেকে হয়তো ইতিমধ্যে বলেছেনও যে আচ্ছা তানজিলা তুমি 5-6 মাস কীভাবে ঘুরতে না গিয়ে পারলা, তুমি তো 2 মাস আগে কক্সবাজার থেকে ঘুরে এসেছো, তাহলে কিভাবে করে বলো তুমি 5-6 মাস ঘুরতে যাওনি। স্বাভাবিক কথা, আপনারাও ভাবেন ভাই ঠিকই তো বলেছে, ভুল কি বলেছে, তাই না, আপনারাও বলবেন। বাট আমি কি বলবো জানেন দর্শক, আমার পয়েন্ট অফ ভিউ বলছে তানজিলা ভুল কথা বলেনি। তানজিলা আসলে 5-6 মাস ধরে কোথাও লং ট্যুরে যায়নি বা ঘুরতে যায়নি, এটা আমি অ্যাগ্রি করি তানজিলার সাথে। এখন হয়তো অনেক দর্শক আমাকে আঙ্গুল তুলে চোখে দেখিয়ে দেবেন, ভাই আপনি অমুক ভিডিওর অমুক সময় গিয়ে দেখে আসবেন তানজিলা তো কক্সবাজার ঘুরতে গিয়েছে, তাহলে কেন বলছেন সে ঘুরতে যায়নি। আমি আবার বলবো সে আসলে ঘুরতে যায়নি। আসলে তর্ক বিতর্ক না করে আমি আপনাদেরকে কারণটা বলি, আমি কেন বলছি তানজিলা আসলে লং ট্যুরে ঘুরতে যায়নি। আপনারা যেটাকে আপনাদের জায়গা থেকে বলছেন তানজিলা একটা লং ট্যুরে গিয়েছে, কক্সবাজারে ঘুরতে গিয়েছে, তানজিলার কাছে তো সেটা আসলে ঘোরা ছিল না। অ্যাজ ইউজুয়াল যারা আমার রেগুলার ভিডিও দেখেছেন আমি কিন্তু আপনাদেরকে বলেছি তানজিলা কিন্তু 2 মাস আগে যে কক্সবাজার গিয়েছে সেটা কিন্তু ঘুরতে যায়নি, সেটা তো পালাতে গিয়েছে, সে তো সেখানে পালিয়ে বেরিয়েছে, সে তো সেখানে ঘুরতে যায়নি। আপনার কি ভুলে গেছেন সেই ঘটনা, তানজিলার কক্সবাজার যাওয়ার ঘটনা ভুলে গেছেন? রাতারাতি কোনো প্ল্যান ছাড়া, কোনো প্রোগ্রাম ছাড়া, কোনো কেনাকাটা করা ছাড়া হঠাৎ করে সকালে আপনারা শুনতে পারলেন তানজিলা কক্সবাজার চলে গেছে। কেন? একটা কক্সবাজার একটা সুন্দর জায়গা, একটা ট্যুরিস্ট জায়গা, সেখানে যাওয়ার আগে মানুষ অনেক প্ল্যান করে। একটা গরিব মানুষও যদি কক্সবাজার যাওয়ার প্ল্যান করে সেও কিছু টুকটাক শপিং করে সেখানে যাওয়ার জন্য, শর্ট প্যান্ট কিনে, সুন্দর টি শার্ট কিনে, কারণ সে যেহেতু এখানে পানিতে নামবে, পানিতে ভেজার জন্য কিছু সুন্দর ক্লথস মানে জামা কাপড় আছে আলাদা, স্পেশাল ছবি তোলার জন্য জামা কাপড় আছে, সেগুলো মানুষ অবশ্যই কেনাকাটা করেই তারপর যায়। কিন্তু তানজিলার কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই দৌড় দিয়েছে সেখানে। এবং ওই সময় তো আমি বলেছিলাম তানজিলার শাশুড়ির কিছু পাওনাদার আসার কথা ছিল, সেটা পরবর্তীতে আপনারা জানতে পেরেছেন, তানজিলা নিজেই বলেছে সে তার শাশুড়িকে ধাপে ধাপে অনেকবার টাকা দিয়েছে পাওনাদারদের টাকা শোধ করার জন্য। এবং সেই সময় ওই পাওনাদারেরা তানজিলার কাছ থেকে টাকা নিতে আসতো এবং তানজিলার শাশুড়ি তানজিলার কাছ থেকে টাকা নিত, যেটা তানজিলার দিতে চাচ্ছিল না। এই জন্য তানজিলা রাতারাতি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল সাকিবকে নিয়ে, এবং সেটা ঢাকাতে না, একদম কক্সবাজার চলে গিয়েছিল। এই ঘটনা হয়তো আমি আপনাদেরকে সবাইকে বলেছি, যারা আমার রেগুলার দর্শক ছিলেন তারা অবশ্যই শুনেছেন ঘটনাগুলো, তারা অবশ্যই জানেন এই ঘটনাগুলো। সো তানজিলা যে কক্সবাজার গিয়েছে 2 মাস আগে, সেটাকে আপনারা ঘোরা বলতে পারবেন না, কারণ একটা ঘোরা মানে কি, আপনি একটা থেকে ট্যুর দিতে গিয়েছেন, এটা মানে কি, আপনি মানসিকভাবে একদম রিল্যাক্স থাকবেন, আপনি জায়গাটাকে এনজয় করবেন, আপনি জায়গাটাকে খুব সুন্দরভাবে আস্বাদন করবেন, একটা প্রাকৃতিক যে নির্যাস সেটাকে আপনি একদম ঠিক মতো আস্বাদন করে আসবেন। সেই জায়গাটাকে বাসতে গেলে তো আপনাকে মানসিকভাবে আগে রিল্যাক্স হতে হবে। আপনি ধরুন ডিপ্রেশনে আছেন, আপনি ধরুন আপসেট আছেন, বা আপনি কোনো একটা জিনিস নিয়ে খুব টেনসড আছেন, তো আপনাকে একটা খুব সুন্দর ন্যাচারাল পরিবেশও যদি ছেড়ে দেওয়া হয়, আপনার মন কিন্তু সেই ন্যাচারাল পরিবেশকে কখনো ফিল করতে পারবে না, কারণ আপনার মনটা ভর্তি কিন্তু চিন্তা ধরে আছে, আপনাকে বিভিন্ন জায়গা থেকে চিন্তা আপনাকে আঁকড়ে ধরেছে। তাহলে একটা প্রাকৃতিক সৌন্দর্য তো আপনার মনে গাঁথতে কখনোই পারবে না, কারণ আপনার ধরুন মাথাতে হাজারটা চিন্তা দিয়ে আমি আপনাকে সাজেকে উঠিয়ে দিলাম, আপনি কিন্তু সাজেকে সেই
প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন না, কারণ আপনার মানসিকভাবে যে আপনার চিন্তা বা হতাশা সেগুলো আপনাকে আঁকড়ে ধরে রেখেছে। সো আপনি যতই সাজেকে যান, আপনি যতই সুইজারল্যান্ডে যান, আপনি যতই কানাডার নায়াগ্রা ফলসে যান, আপনার মাথা কিন্তু ওই চিন্তার মধ্যেই আবেগঘন হয়ে বসে থাকবে। এটাই কিন্তু মানুষের মস্তিষ্ক, ঠিক আছে? তো তানজিলের ক্ষেত্রে তো তাই হয়েছে, ব্যতিক্রম না। তানজিলা যতই কক্সবাজার যাক, যতই সেন্ট মার্টিন যাক, যেখানে যাক, তানজিলার মাথা ভর্তি কিন্তু দুশ্চিন্তা ছিল যে আমি আমার শ্বশুরবাড়ি থেকে এভাবে পালিয়ে এসেছি, বাড়িতে এখন কি ঘটনা ঘটছে, টাকার জন্য কি আমাকে আবার শাশুড়ি ফোন দিবে, সেখানে কি আবার ফোন বন্ধ করে রেখেছে, কারোর সাথে নেটওয়ার্কের মাধ্যমে তার সাথে যোগাযোগ করা যাচ্ছিল না, ফোনে রিচ করা যাচ্ছিল না, সে ফোন বন্ধ করে রেখেছিল। খালি রাত্রেবেলা তিশাকে একবার ফোন দিয়ে জানাচ্ছিল, হ্যাঁ আম্মু আমি ঠিক আছি, এই পর্যন্তই যা। তো তানজিলা তো অনেক বেশি মানসিকভাবে মানে আঘাতপ্রাপ্ত ছিল কক্সবাজারে, সে তো সেখানে ঘুরতে পারেনি। সো তানজিলার মতে সে কক্সবাজারে ঘুরতে যায়নি, সেখানে সে জাস্ট পালানোর জন্য একটা আশ্রয় লাগবে, ঢাকার বাহিরে বা পাবনার বাহিরে একটু দূর দূরান্তের জায়গা লাগবে, সেজন্য সে কক্সবাজারকে বেছে নিয়েছে, এতটুকুই, এর বাহিরে আর কিছু না। তো সেটা তো আসলে ঘোরা না, ঘোরতে তেমন হতে পারে না, ঘোরার সংজ্ঞা অন্যরকম, একটা ট্যুর দেওয়ার ডেফিনেশন টোটালি ভিন্ন রকম। সো আমিও বলবো তানজিলা সেটা ঘুরতে যায়নি, সেটা সে পালিয়ে গিয়েছে, পালানোর জন্য সে কক্সবাজার গিয়েছিল। সো আসলেই তানজিলার কথা সঠিক, সে 5-6 মাস ধরে ঘরের বাইরে কোথাও যায়নি, দূরে কোথাও ট্যুর দেয়নি, সে ঘরেই ছিল, একদম ঠিক কথাই বলেছে। তো যাই হোক, সেটা এতটুকু ছিল। ঘটনাটা হয়তো একটু বেশি এক্সপ্লেন করলাম, বাট এটা এক্সপ্লেন করা জরুরি ছিল, কারণ এটা নিয়ে অনেক জায়গাতে অনেক ধরনের কথা কথি হচ্ছিল। সো আমি এটা ক্লিয়ার করে দিলাম যে আসলে তানজিলার কথার অর্থটা কী। মানুষ বলে না বেশি আবেগে সত্য কথা বলে ফেলে, তানজিলা আসলে মুখ ফসকে সত্য কথাই বলে ফেলেছে। সে আসলে 5-6 মাস ধরে কোথাও ঘুরতে যায়নি, এটাই বাস্তব কথা। সে যাই হোক, এখন তানজিলার ঘুরতে যাবে, সাকিব এখন ঘুরতে নিয়ে যাবে তাকে। তো ঘুরতে নিয়ে যাওয়ার আগে সাকিব যে একটা কথা বলেছে, আমি আপনাদেরকে একটু আগে শেয়ার করলাম, যে সে তানজিলাকে বলছে বাবার বাড়িতে বসে তানজিলা অনেক দিন ধরে বোর হয়ে যাচ্ছে, এই জন্য আমাকে ঘোরাতে নিয়ে যায়। তো তানজিলার সাথে সাথে উত্তর দিয়েছে, বাবার বাড়ি বলো না, খালি আমি আমার শ্বশুরবাড়িতে বসেও বোর হচ্ছিলাম। মানে সাকিব এনে একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছিল, একটা সস্তা ক্রেডিট, যে আপনাদের আপু তার বাবার বাড়িতে এখন আর ভালো থাকে না, আপনাদের আপুর ভালো সময় কাটে খালি তার শ্বশুরবাড়িতেই। তো তানজিলার সাথে সাথে উত্তর দিয়ে দিয়েছে যে ভুল কথা, শ্বশুরবাড়িতে আমার একই দিন কাটে, ঠিক আছে? কারণ তানজিলের দিন শেষে যাই হোক, অবশ্যই আমি জানি না যদি ন্যূনতম কৃতজ্ঞতা তার ভেতরে থাকে, সে তিশাকে হয়তো এভাবে করে বদনাম করতে পারবে না। যদিও এখন সময়ের দোষে হোক, বয়সের দোষে হোক, ভালোবাসার দোষে হোক, অনেক কারণে তানজিলার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো ঘুরতে গিয়েছে দর্শক, ঘুরতে যাবে, তো তাবিও তাদের সাথে যাবে। তাবিয়া নাকি যাওয়ার কথা ছিল না, পরবর্তীতে তাবিয়াও রেডি হয়েছে, সেও ঘুরতে যাবে, ছোট্ট বাচ্চা মানুষ। আচ্ছা ঠিক আছে, এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন দর্শক, একটা প্রেগনেন্ট লেডিকে অবশ্যই ঘোরানোর দরকার আছে। আমি মনে করি অনেকে মনে করেন, যারা প্রেগনেন্ট বা গর্ভবতী আছেন, যারা আপুরা আছেন, তারাও মনে করেন, আবার তাদের হাজব্যান্ডরাও মনে করেন এই কথাটা, যে যেহেতু সে গর্ভবতী তার এখন কোথাও ঘুরতে যাওয়া উচিত না, তাকে ঘরে বসে থাকা উচিত, তাকে ঘর থেকে নামা যাবে না। ঠিক আছে, অনেক কথাবার্তা আছে, অনেক কথাবার্তা চলে, ঠিক আছে, কিছু কথা মানা যায়, যে সন্ধ্যাকালীন সময়ে গর্ভবতী মহিলাদেরকে ঘরের বাইরে যেতে নেই, ওকে, এটা মেনে নিলাম। বা এরকম আরও কিছু যে কথাবার্তা মুরব্বীরা বলে, সেটা মানা উচিত। বাট বিকাল যে সময়টা, যে আলো আছে, দুপুরের পর যে একটা বিকালের সময় আসে, যেটাতে মানুষ আসলে হাঁটা পছন্দ করে, একটা প্রেগনেন্ট লেডিকে অবশ্যই 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 দিনে নির্দিষ্ট কিছু সময় হাঁটানো উচিত, অবশ্যই হাঁটানো উচিত। এতে করে যেটা হবে, আমি কিন্তু এর একদিন হাঁটার গুরুত্ব বলেছি, ওই প্রেগনেন্ট লেডির মধ্যে যদি কিছুটা ডিপ্রেশন থাকে, কিছু হতাশা থাকে, সেগুলো কেটে যাবে। পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ বা কিছু হাঁটার জন্য, 8-10টা মানুষকে দেখার জন্য, অলিতে গলিতে বিভিন্ন আশপাশের পরিবেশ দেখার জন্য সে কিন্তু মানসিকভাবে একটু হালকা হবে, তার কিন্তু বন্দি লাগবে না, একটু হালকা লাগবে তার কাছে। না হলে ঘরের ভেতরে 4 দেয়ালে থাকতে থাকতে সবসময় তার দম বন্ধ হয়ে যাবে, সাফোকেশন ফিল হবে। দর্শক দেখবেন, একটা গ্রামের গর্ভবতী মহিলার কিন্তু এরকম ফিল হয় না, কারণ সে সারাক্ষণ কিন্তু একটা খোলা ময়দানে থাকে। কিন্তু শহরের জীবনে যারা আমরা থাকি, এই 4টা দেয়ালের ভেতরে আবদ্ধ থাকি, তাদের সবার মধ্যে কিন্তু একটা সময় সাফোকেশন ফিল হয়, এটা আমাদেরকে বুঝতে হবে। তো একটা প্রেগনেন্ট লেডিকে ঘর বন্দি করে রাখার থেকে ভালো আমি মনে করি একটা নির্দিষ্ট সময় ফিক্সড করবেন আপনারা, সবসময় তাকে নিয়ে একটু বিকালে ঘুরতে যাবেন। আপনারা যারা হাজব্যান্ডরা আছেন, যদি নিয়ে যান এভাবে, দেখবেন যে ভাইয়াদের আপুদের কিন্তু ভালো লাগবে, যে আপুরা ঘুরতে যাচ্ছে, তাদের একটু মানসিকভাবে রিল্যাক্স লাগবে। হাঁটাটা কখনোই একটা গর্ভবতী মহিলার জন্য খারাপ না, এটা আপনারা ভালো করে স্টাডি করে দেখতে পারেন, বা আমার কথা বিশ্বাস না হলে জেনে নিতে পারেন অভিজ্ঞ কারো কাছ থেকে। সেটা আপনাদের শরীর স্বাস্থ্যের জন্য, আপনাদের অনাগত সন্তানের জন্য ভালো হাঁটাটা।
তো তানজিলা যে ঘরবন্দি আছে অবশ্যই সেটা তার জন্য খারাপ, তার হাঁটা উচিত, ঘুরতে যাওয়া উচিত, আই অ্যাগ্রি। তো সাকিব সেটা নিয়ে যাচ্ছে, নিয়ে যাবে এবং সেজন্য প্রস্তুতি নিচ্ছে। বাট আমি বলতে চাই, এটার জন্য কি হোন্ডাটা অ্যাপ্রোপ্রিয়েট রাইড? আপনারা যারা আপুরা গর্ভবতী হয়েছেন, যারা হোন্ডাতে চড়েছেন, আমি জানি না আপনাদের কাছে মানে কতটুকু নিরাপদ মনে হয়। আমার তো দেখেই মনে হয় এটা অনিরাপদ, চড়া তো দূরের কথা। কারণ একটা প্রেগনেন্ট লেডি যখন হোন্ডাতে বসবে, হোন্ডাতে কিন্তু মেয়েদের বসার স্টাইলটা কিন্তু একটু ভিন্ন রকম। তো সেক্ষেত্রে অনেক কিছু ঘটতে পারে। যদি তার হঠাৎ করে কোনো সমস্যা হয়, হোন্ডা থেকে পড়ে যেতে পারে, যদি ব্যালেন্স করতে না পারে, যে কোনো সময় আঘাত পেতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে, একটা ধাক্কা লাগতে পারে জোরে। সো হোন্ডাটা আমি মনে করি খুবই আনসেফ একটা রাইড একটা প্রেগনেন্ট লেডির জন্য। তো এখন আপনারা বলতে পারেন, ভাই আপনি বলেন বাইরে যাবেন, আবার আপনি বলছেন হোন্ডাতে চড়া যাবে না, তাহলে কি করব? আমি কি হেঁটে হেঁটে এত দূরে যাব? অবশ্যই না দর্শক, অবশ্যই না। আমাদের চলার জন্য অনেক বাহন আছে, কিন্তু গাড়ি আছে। গাড়িটা সব থেকে সেফ, প্রাইভেট কার, বাট এটা অবশ্যই সবার নেই, সবার সামর্থ্যেও নেই। যেহেতু সবার সামর্থ্যে নেই, তাহলে কি করতে হবে? তো সেক্ষেত্রে দুটো অপশন খালি থাকে দর্শক, একটা থাকে রিক্সা, আর একটা থাকে সিএনজি বা অটো রিক্সা যেটাকে বলেন। তো এই দুটোর মধ্যেও যদি আবার আপনারা একটু বাছ বিচার করেন, দেখবেন সেক্ষেত্রে নিজেদের পার্সোনাল একটা চয়েস থাকতে হবে আপনাদের, যে কোনটা ভালো লাগে। কিন্তু এখানে আবার একটা কন্ডিশন আছে। আমাদের বাংলাদেশের একটা কন্ডিশন আমরা সবাই মেনে নিয়েছি, রাস্তাঘাটের অবস্থা কিন্তু ভালো না, ভাঙ্গাচুরা থাকে। তো সেই জায়গাতে কিন্তু যদি একটা রিক্সা ধাক্কা লাগে বা একটা অটো রিক্সা ধাক্কা লাগে ভাঙ্গাচুরা, তাহলে তো অবশ্যই ক্ষতি হয় একটা মায়ের, অবশ্যই হয়। তো সেই ক্ষেত্রে যেটা হয়, যুগ যুগান্তর ধরে আমাদের মা খালারা কিন্তু রিক্সাতে বলেন, অটো রিক্সাতে করে কিন্তু চড়ে চড়ে এত বছর এসেছে। তারা তো আর সবাই সন্তান জন্ম না দিয়ে বসে থাকেনি, তারাও সন্তান জন্ম দিয়েছে এভাবে করেই। তো অবশ্যই সেক্ষেত্রে যদি একটু নিরাপদে চলা যায়, একটু বুঝিয়ে সুঝিয়ে রিক্সাওয়ালাকে বলা যায়, ভাই একটু গাথা পরে দেখে চালাবেন, বা সিএনজি এলাকে বা অটো রিক্সাওয়ালাকে বলা যায়, তারা কিন্তু অবশ্যই সেটা চেষ্টা করবে। আর আপনারা তো চোখ দিয়ে দেখছেনই, ভাই অমুক জায়গায় ভাঙ্গা আছে, একটু আস্তে চালাবেন, একটু সতর্ক করে দিলেই হয়ে যায়। কিন্তু আমার কাছে মনে হয় হোন্ডাটা সবথেকে বেশি আনসেফ রাইড। এখন সাকিব কেন হোন্ডাতে গিয়েছে দর্শক, আসলে এত কিছু বলার প্রয়োজন নেই। সাকিব হোন্ডাতে গিয়েছে কেন জানেন? গাড়ি ভাড়া। আমার আজকের ফুল ভিডিওর মোটরে থাকবে সাকিবের কিপটামি, কঞ্জুস। কঞ্জুস কত দূরে, টাকা তো খায় তানজিলারটাই, আবার তানজিলার সাথে কঞ্জুস মানে কিপটামি করে। কিভাবে করে তার নমুনা এই যে দেখাচ্ছে একটা একটা করে। যদি সে এখন একটা গাড়ি ভাড়া করে যায়, সাকিবের অনেক খরচ হবে, এই জন্য সাকিব হোন্ডা ছাড়া যাবে না, হোন্ডাতে করে নিয়ে যাবে। আবার হোন্ডা থেকে নামার পর তানজিলার কাছ থেকে এভিডেন্স নিচ্ছে ভিডিও করে, যে আজকে তোমার কোনো আঘাত টাঘাত লেগেছে, কোনো জায়গাতে ব্যথা ব্যথা পেয়েছো, ভালোভাবে চালিয়েছি। তানজিলার কাছ থেকে স্বীকারোক্তি নিল, তানজিলা বলছেন না, ব্যথা ব্যথা পাইনি, কোনো আঘাত লাগেনি। আচ্ছা, নেক্সট যে ঘটনাটা দর্শক, এখন আমি একটু তানজিলাকে বাদ দিয়ে এখন আমি একটু তাবিয়ার দিকে চলে আসবো। বাচ্চাটা চুল কেটে দেওয়া হয়েছে, আপনারা জানেন এটা আসলে দোষের কিছু না। একটা বাচ্চা মেয়ে যখন বড় হয়, তার যে একদম বাচ্চাকালের যে চুল থাকে, সেই চুলটা কয়েকবার কিন্তু ছাঁচা হয়, মানে ফুল কেটে দেওয়া হয়। আসলে এই যে প্রচলনটা, এটা আমাদের দেশে বাঙালিদের মধ্যে খুব বেশি আছে, যে বাবা মায়েরা মনে করে যে চুল যত বেশি কাটা হবে, একটা মেয়ের চুল তত বেশি ঘন হবে, সোজা হবে, অনেক কিছু। আসলে আমি এই মেয়েদের চুলের বিষয়টা নিয়ে আমি অত বেশি অভিজ্ঞ না, আমি জানি না। মা খালাদেরকে ছোটোকাল থেকে যেগুলো শুনে এসেছি বলতে মুখে মুখে, যেগুলো দেখে এসেছি সে অনুযায়ী আমি বলছি আর কি, যে তাদের ধারণা আমি দেখেছি যে একটা বাচ্চা মেয়ের চুল যত বেশি কাটা হবে, চুল তত বেশি নাকি লম্বা হয়, ঘন হয়, এজন্য কাটা হয়। তো ঠিক আছে, যদি সেই সেন্সে কেটে থাকে তাবিয়ার চুল, ইটস ওকে, এটা আমি মুরব্বীদেরকে বলেছি শুনতে এরকম হয় নাকি। তো তাবিয়ার চুলটা কেটে দেওয়া হয়েছে। তো এখন বাচ্চা মেয়ে, সে তো মেয়ে মানুষ, দিন শেষে তার চুল বড় পছন্দ, নিজেরও পছন্দ। এখন যেহেতু তার চুল নেই, তার একটু হলেও লজ্জা লাগে। এই চুল কাটার পর থেকে আমি বাচ্চাটাকে দেখছি একটু কেমন যেন নরম হয়ে থাকে, একটু মানে একটু নরম সরম হয়ে থাকে, অত বেশি চাঞ্চল্যটা তার ভিতরে আমি খুঁজে পাচ্ছি না। তো এই কথাটা বলার কারণ, তাবিয়া যখন পার্কে যায়, পার্কে যাওয়ার পর সে সর্বপ্রথম তানজিলা সাকিবকে নিয়ে যে দোকানে গিয়েছে, মানে তানজিলা একটা দোকানে যায়, সেখানে গিয়ে তাবিয়া সবার একটা টুপি হাতে নিয়েছে, টুপি নিয়ে মাথায় পড়েছে। এখন বলতে পারেন যে ভাই টুপিটা কেন আগে হাতে নিয়েছে? অ্যাজ ইউজুয়াল যেটা আমি আগে আপনাদেরকে বলেছি, তাবিয়ার যেহেতু চুল কেটে দেওয়া হয়েছে, বাচ্চা মানুষটা তো দেখে যে তার সাথে যে কজন সঙ্গীরা থাকে, বাচ্চা মেয়েরা থাকে, তাদের তো চুল বড়, বাট তার চুলটা তো ছোট। এই জন্য তার কাছে মনে হচ্ছে টুপি দিয়ে কিন্তু মাথাটা ঢেকে রাখা যায়। এই জন্য ছোটো মানুষ সেই টুপিটা ধরেছে এবং তাকে পরপর খুব সুন্দর মানিয়েছিল। ঠিক আছে, তো তানজিলা দেখছে তার বোন টুপি পরেছে, তানজিলার তাবিয়াকে বলছে ক্যামেরার সামনে একটা লুক দাও, সে হাসছে, দেখাচ্ছে। এখন বাচ্চা মানুষ তো আর বলতে পারে না, কারণ সেটা তো আর বাপ্পি না, তিশা না, যে আব্বু
আমাকে টুপিটা কিনে দাও, বা আম্মু আমাকে টুপিটা কিনে দাও। এটা তো সাকিব, কঞ্জুস কঞ্জুস দুলাভাই। এবং তাবিয়ার মুখে দুলাভাই শব্দটা খুব সুন্দর শোনা যায়, খুব মিষ্টি শোনা যায়। তো তাবিয়া কিছু বলেনি, টুপিটা রেখে দেওয়া হয়। সাকিব পারতো কিন্তু টুপিটা কিনে দিতে, আমি বলছি না টুপিটা কিনে দিক, হ্যাঁ কিনে দিবে না, দেয়নি, কোনো সমস্যা নেই, তাবিয়া কিছু জোরপূর্বক কিছু করেও নি। আচ্ছা, তারপর দোকানে বসে আরও অন্যান্য জিনিসপত্রের দরদাম করছে সাকিব, জানতে যাচ্ছে দোকানের কাছ থেকে যে এটার দাম কত, ওটার দাম কত। ঠিক আছে, তো ওই সময় দেখতে দেখতে একটা পর্যায়ে গিয়ে তাবিয়া বলে যে ওখানে খেলনা আছে আপু, চলো খেলনার কাছে চলো, আপু খেলনা কিনবো, আপু খেলনা মানে খেলনার কাছে নিয়ে চলো। সাকিব শুনেছে কথাটা, সাকিব বুঝতে পেরেছে খেলনার কাছে নিয়ে গেলে হয়তো তাবিয়া কোনো খেলনার ডিমান্ড করতে পারে, কারণ বাচ্চা মানুষ খেলনা দেখলেই পাগলামো করবে, এটাই স্বাভাবিক। তখন আবার সাকিব বলছে তুমি কোথায় খেলনা দেখেছো, ওখানে খেলনা আছে নাকি, এখন লাইট বন্ধ করে দিয়েছে। তখন আমার তাবিয়া কিন্তু খুব চটাং চটাং কথা বলে। তাবিয়া বলছে হ্যাঁ তুমি বেশি জানো নাকি, ওই যে তুমি দেখতে পাচ্ছ না এখানে খেলনা বিক্রি করছে। তাবিয়া বলে দিয়েছে উত্তর, কিন্তু সাকিব আর পরবর্তীতে নিয়ে জানি ক্যামেরাটা সেখান থেকে অফ করে দেওয়া হয়েছে। খারাপ লাগলো এটা ভেবেই, একটা বাচ্চা মানুষ তো সে, ছোটো মানুষ, তাকে দূরে নিয়ে গিয়েছেন এরকম একটা পার্কের মতো জায়গায়, সুন্দর জায়গা, তার তো খেলনা কিনতে মন চাইতেই পারে। আজকে তিশা বা বাপ্পি নিয়ে গেলে অবশ্যই তাবিয়াকে কিছু না কিছু কিনে দিত। আজকে বিয়ে করেছেন একটা সোনার খনিকে, মাস শেষে লক্ষ লক্ষ টাকা নিজের পকেটে ভরছেন, নির্লজ্জের মতো, কুলাঙ্গার সন্তানের মতো, অপদার্থ ছেলের মতো, একটা লোভী স্বার্থান্বেষী পুরুষের মতো। কাপুরুষ আপনি, মহিলারূপী পুরুষ আপনি একটা। তো এরকম বইয়ের টাকা দিয়ে খাচ্ছেন, চলছেন, পড়ছেন, মাস শেষে এত টাকা ভরছেন, ভুঁড়িটাকে বাড়িয়েছেন ফুটবলের মতো, আর সামান্য 200 বা 300 টাকা দিয়ে নিজের ছোট্ট একটা শালিকে কি একটা টুপি কিনে দেওয়া যায় না? একটা 100 টাকা দিয়ে কি একটা খেলনা কিনে দেওয়া যায় না? যদি আপনার এই 200-100 টাকা ইনভেস্টের জন্য যদি ছোট্ট বাচ্চা মানুষটার মন খুশি হয়ে যায়, অন্যায়টা কি? হ্যাঁ যদি বুঝতাম এখন আপনার টানাপোড়েনের সংসার, দিন আনেন দিন খাচ্ছেন, তাহলে একটা হিসাব, বাট আপনার তখন অজস্র টাকা, সেখান থেকে সামান্য 200 টাকা যদি তাবিয়ার পেছনে খরচ করেন, অন্যায়টা কোথায়? করলেন না। পরবর্তীতে দর্শক, তারা যে পার্কে গিয়েছে সেখানে কিছু রাইডস আছে। রাইডসের মধ্যে একটা ছিল একটা পানির উপর দিয়ে একটা কি বলে এটাকে আসলে কি বলবো, একটা রাইড এরকম যে পানির উপর দিয়ে সেটা ঘুরছে, অনেকটা নৌকার মতো বলতে পারেন, বাট সেটা নৌকার মতো না, পানির উপরের একটা রাইড। এখন পুরো রাইড ফাঁকা, ওই রাইডে কেউ চড়েনি, কেউ উঠেনি, তাবিয়া সেখানে উঠবে। এখন যেহেতু তানজিলা প্রেগনেন্ট, সে তো তানজিলা তার গর্ভবতী বা প্রেগনেন্সির জন্য সে সেখানে উঠতে পারবে না, বাট একটা বাচ্চা মানুষকে, এতটুকু বাচ্চাকে যদি একটা রাইড উঠানো হয়, আমি দেখেছি সব সময় একটা শিশু পার্কে যদি ঘোড়ার গাড়িতে একটা বাচ্চাকে ওঠানো হয়, সাথে তার বাবা বা মা একজন দাঁড়িয়ে থাকে, যাতে করে বাচ্চাটা কোনো কারণে অ্যাক্সিডেন্টালি পড়ে না যায়, ব্যথা না পায় দুর্ঘটনাবশত। তো এরকম একটা পানির মধ্যে একটা রাইডের মধ্যে আপনার একটা ছোট্ট তাবিয়াকে একা উঠিয়ে দিয়েছেন, যেই রাইডে সিঙ্গেল কোনো মানুষ উঠেনি। কিভাবে পারলেন? কিভাবে পারলেন? তাবি যদি হঠাৎ করে সেখান থেকে একটা লাফ দিত, না বুঝে দৌড়াদৌড়ি করতো, পারতেন তাকে সাথে সাথে থামাতে? সে তো পানিতে পড়ে যেত, তার তো যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। এখানে কি উচিত ছিল না সাকিবের তাবিয়ার সাথে সেই গাড়িটাতে ওঠা? উচিত ছিল কিন্তু, বাট সাকিব উঠেনি। কারণ কি? পয়সা খরচ করতে হবে। সাকিব যদি সেখানে ওঠে, তাকে তো টাকা দিতে হবে, সে টাকা খরচ করবে না। এতটা কঞ্জুস, একটা বাচ্চার জীবনকে রিস্কে ফালিয়ে দেয়। আমি বাপ্পিকে প্রশ্ন করতে চাই, কষ্ট করে ভিডিওটা দেখবেন, আপনার মেয়েকে কতটা অনিরাপদভাবে এই রাইডে উঠিয়ে দেওয়া হয়েছিল। কোনো বাবা তার সাথে থাকলে মেয়েকে এভাবে উঠিয়ে দিতে পারতো না দর্শক, আমি গ্যারান্টি দিয়ে বলবো, কখনই পারতো না। একটা সময় দেখলাম তারা যখন সে পার্কে গিয়েছিল, যে সাকিবের সাথে তাবি এমনি হাত ধরে হাঁটছে, এটা দেখেই তানজিলা কত আবেগী হয়ে পড়েছে। সে বলছে এরকম একটা জামাই পাওয়া কত ভাগ্যের বিষয়, তাই না বলুন? শালিকে কত ভালোবাসে, এভাবে খেলা করছে, এরকম জামাই পাওয়া কত ভাগ্যের বিষয়। তানজিলাকে এটা শুনে আমার মনে হচ্ছে কি, কিছু বললাম না, থাক। এই জন্য বলেছিলাম হয়তো বোকা বানানো সহজ, আসলে বোকা বানানো সহজ এমনটা বলা যাবে না। তানজিলা অনেক কিছু বুঝেও না বোঝার ভান করে। ফল পাবে একটা সময় গিয়ে তানজিলা, চোখের পানি শুকিয়ে যাবে কাঁদতে কাঁদতে, সময় দিন। মাত্র তো পেটে সন্তান এসেছে, এ সন্তান জন্মের পর দেখুন কি কি হয়। সময় দিক তানজিলা, নিজেকে একটু নিজের সময় দিক, ভবিষ্যৎ উত্তর পেয়ে যাবে সাকিবকে নিয়ে, যে সাকিবকে ভাবছে কত ভালো পুরুষ। সময়ের সাথে সাথে প্রমাণ আসবে, সময় লাগবে মাত্র। যাই হোক, সব কাজ শেষ করে আপনারা জানেন একটা জায়গায় মানুষ ঘুরতে গেলে ঘোরাটা শেষ হয় একটা জিনিসের পূর্ণতা দিয়ে, সেটা হচ্ছে ভালো রকমের একটা খাবার। তারা সবাই মিলে রেস্টুরেন্টে গিয়েছে, ভালো কথা।
রেস্টুরেন্টে গিয়ে তানজিলা নিয়েছে ফ্রাইড রাইসের একটা প্ল্যাটার, সাকিবও নিয়েছে একটা ফ্রাইড রাইসের প্ল্যাটার, ঠিক আছে। এবং তাবিয়াকে প্রশ্ন করা হয়েছে কী খাবার। তাবিয়া তান, আপনারা জানেন তাদের দুই ভাই বোনের খুব পছন্দের একটা খাবার হচ্ছে বার্গার। তানও খুব পছন্দ করে বার্গারকে, তাবিয়াও খুব পছন্দ করে বার্গারকে। তো এখানে তাদের অবশ্যই ফ্রাইড রাইস ভালো লাগবে না। তো তাবিকে প্রশ্ন করবো, তাবিয়া চট জলদি একটু উত্তর দিয়ে দিয়েছে আমি বার্গার খাবো। ঠিক আছে, তাকে একটা বড় বার্গার দেওয়া হয়। বার্গারটা কোয়ালিটি ভালো ছিল, দেখে আমার কাছে ভালো মনে হয়েছে, আচ্ছা সমস্যা নেই। এখন সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। তানজিলা ওয়াশরুমে গিয়েছে, বাথরুমে গিয়েছে। তো ওই ফাঁকে সাকিব আবার তাবিয়ার কাছে গিয়েছে, গিয়ে বলছে তুমি এত বড় বার্গার খেতে পারবা? তাবিয়া মানে ছোট্ট তাবিয়া উত্তর দিচ্ছে হ্যাঁ পারবো, পুরোটা খেতে পারবো। মানে চিন্তা করুন সাকিবের মেন্টালিটিটা কতটা চিপ। সাকিব মনে করছে এই যে বার্গারটা তো সাইজ বড়, এখান থেকে যদি কোনোভাবে আমি একটু অর্ধেক কেটে খেতে পারি সেটা তো আমার পেটেই যাবে, খাওয়া কি সম্ভব? এই জন্য তানজিলার সামনে প্রশ্নটা করেনি। তানজিলা যখন বাথরুমে গিয়েছে তখন সে তাবিকে প্রশ্ন করছে তুমি কি এত বড় বার্গার খেতে পারবে? তাবিয়া তখন বলছে হ্যাঁ আমি পারবো, পুরোটা খেতে পারবো। তাবিয়া উত্তর দিয়ে দিয়েছে, কারণ তাবিয়া যদি একটা পুরো বার্গার খেতে পারে আপনার ক্ষতি কি? সে খাক, যতটুকু খেতে পারে খাক, খেতে না পারলে সেটা পরে পার্সেল করে নিয়ে যাবে, সমস্যা কি? আপনি আগেই সেখানে ভাগ বসানোর চেষ্টা করছেন। পরে তানজিলা ওয়াশরুম থেকে এসেছে, তানজিলাকে সেখানে অভিযোগ করছে সাকিব, কারণ যেহেতু তাবিয়া দিতে চায়নি। সাকিব বলছে দেখো তোমার বোন কত বড় বার্গার একা খেয়ে ফেলছে, মানে টুকরো টুকরো করে খাচ্ছে, দেখো টুকরো টুকরো করে খাচ্ছে, আমি কি কেটে দিব? মানে সাকিব প্রশ্ন করছে যে ভেবেছে যদি কেটে দেওয়ার নাম করে আমি আবার এক টুকরো রেখে দিতে পারি, সেটা তো আমারই। মানে সাকিব অনেকভাবে চেয়েছে তাবিয়ার কাছ থেকে বার্গারটা একটু মারার জন্য। তখন তানজিলা একটু উত্তর দিয়েছে কোনো দরকার নেই, ওর যেভাবে মন চায় ও খাক, কারণ তানজিলা জানে আমার বোন খেতে পারবে, কারণ ওরা পছন্দ করে খাবারটা, খেতে পারলে তো ক্ষতি নেই, সে যেভাবে পারে খাক, কোনো সময় তোমার কিছু বলতে হবে না। তানজিলা উত্তর দিয়ে দিয়েছে, কারণ একটা বার্গার নিয়ে এত কি, এত তো দরকার নেই যে বার্গারেও হাত দিতে হবে আসলে তার। সাকিব আসলে দর্শক ওভারঅল আমি একটা কথা বলতে চাই, এখান থেকে অনেকগুলো জিনিস আপনাদেরকে পয়েন্ট আউট করে বের করে দেখাচ্ছি। এই যে তানজিলার প্রতি সে যতটা কেয়ারিং দেখায় বা তানজিলা ভাবে কতটা কেয়ারিং, আসলে কোনো কেয়ারিংই না। সাকিব পুরোটা একটা স্বার্থপর ছেলে, জামা কাপড় কিনে এই প্রেগনেন্ট বউকে দিয়ে প্রমোশন করায়, তার কষ্টের কথা চিন্তা করে না। ঠিক আছে, এই যে বাইকে করে নিয়ে নিয়ে ঘুরে, রিক্সা ভাড়ার চিন্তা করে, গাড়ি ভাড়া চিন্তা করে। এই যে তাবিয়াকে একটা গাড়িতে উঠিয়ে দিল, সে নিজে না উঠে, গাড়ি ভাড়া খরচ হবে বলে। তাবির একটা জিনিস পছন্দ হলো, কিনে দিল না, বাচ্চা মানুষকে তার নিজের টাকা খরচ হবে বলে। খেতে বসলো রেস্টুরেন্টে বসে, সেখানে তাবির কাছে থেকে বার্গার মারা চিন্তা করছে যদি একটু খেতে পারি। আসলে ভাই টাকাগুলোকে আপনি কামান, এগুলো সব তানজিলের টাকা, আপনার বউয়ের টাকা। তাহলে আবার বউয়ের টাকার মধ্যে এত গরম দেখান কিসের, নির্লজ্জ বেহা ছেলের মতো? হুম, আপনি তো পুরুষ তো বলাই যাবে না, আপনি তো মহিলা মানুষ, এরকম করেন কেন? টাকা নিজে কামালে বুঝতাম, নিজের মুরুতে তো টাকা কামানোর ক্ষমতা আপনার নেই, যোগ্যতা আপনার নেই, নির্লজ্জ পুরুষ। বইটা খাচ্ছেন, বইটা পড়ছেন, আবার বইয়ের টাকার গরম দেখাচ্ছেন। এরকম নির্লজ্জ পুরুষ আমি এর কোথাও দেখিনি ভাই, আপনার মতো দেখিনি। সরি বোন, আপনার মতো আমি কোথাও এরকম নির্লজ্জ বেহায়া দেখিনি কোথাও। সাকিব বোন, আপনাকে তো বোন বলবো, আপনাকে ভাই কেন বলবো? আপনি তো ভাই না, আপনি তো বোন। তো যাই হোক দর্শক, ঘটনা যেটা দাঁড়ায়, তো তানজিলা সেটা নিষেধ করে দিয়েছে, তো ওর তার যেভাবে মন চায় সেভাবে খাক। তো ওভারঅল এটাই বোঝাতে চাইলাম যে সাকিব যথেষ্ট পরিমাণের কিপটা দর্শক, যথেষ্ট পরিমাণে কঞ্জুস। যে বইয়ের জন্য আজকে এখানে, সে বইয়ের সাথেও সাকিব কিপটামি করে, সে বইয়ের পরিবারের সাথে সাকিব কিপটামি করে। তো এই জিনিসটা কি তানজিলা দেখেও না দেখার ভান করে, নাকি সে বুঝে চুপ করেছে, এটা আমার খুব জানতে ইচ্ছা হয়। নাকি তানজিলা বুঝতেই পারছে না? যদি বুঝতে না পারে বলতে হবে একটা কথাই, যে মেয়েদেরকে বোকা বানানো অনেক সহজ। আর যদি বুঝেও না বুঝার ভান করে থাকে, তাহলে একটা কথাই বলবো, ভবিষ্যতে এটা চরম প্রতিদান দিতে হবে তানজিলাকে, খালি সময়ের অপেক্ষা মাত্র। দর্শক, এই যে ছোটো ছোটো জিনিসগুলো কিনা আমার আজকে ভিডিওটা সাজিয়েছিলাম, জানি না আপনাদের কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর একটা লাইক ছোটো ভাই হিসেবে আজকে চেয়েছি, ভালো লাগুক না লাগুক লাইকটা অবশ্যই দিয়ে যাবেন দর্শক, কারণ আপনাদের একটা লাইকের জন্য কিন্তু আমার ভিডিও রিচ, আমার চ্যানেল ইমপ্রেশন আবার আগের মতো বেড়ে যাবে। যেহেতু অনেক দিন আমি ছিলাম না, এটার জন্য আমি অবশ্যই ক্ষমা প্রার্থী, এবং আমাকে মোটিভেশন দেওয়ার জন্য জাস্ট একটা লাইক দিয়ে যাবেন দর্শক, আমি অনেক বেশি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। সেই ছিল দর্শক আমার আজকের ভিডিও, আজ আমি শুধু আবার আছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।